গরম ভাত পায়ে পড়ে যখন ঝলসে গেল আমার পা, আমি ও মা গো বলে আর্তনাদ করে উঠলাম। চাচি দৌড়ে রান্নাঘরে এসে আমার পা কতটুকু পুড়েছে তা না দেখলেন কতটুকু ভাত ফেলে দিয়েছি আমি। তারপরে চুলের গোছা ধরে টেনে নিয়ে গেলেন উঠোনে। অলক্ষী, কতগুলো ভাত ফেলে দিয়েছিস, চাল কি তোর মরা বাপ কিনে দিয়ে যায়? এই বলেই অনবরত কিল ঘুষি মারতে থাকলেন আমার পিঠে। উনি তখনও আমার চুল ছাড়েননি। এক তো পায়ের যন্ত্রণা, তার উপরে চাচির মারে আমি কাত হয়ে পড়ে গেলাম। হয়েছে, আর মারবেন না ওকে। অরূপের তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা মাত্রই আমার কান্নার বেগ বেড়ে গেল। জানি না কেন, অরূপ পাশের বাড়ির রাহেলা চাচির বোনের ছেলে। কালই বেড়াতে এসেছে। দূর থেকে ওর কণ্ঠ শুনেই বুঝতে পারি আমি। সকালবেলা চাচির চিৎকার আর আমার কান্নার শব্দে হয়তো এসেছে এখানে। চাচি অরূপের কণ্ঠ শুনে ছোট বাচ্চার মতো কেঁদে ফেললেন। বললেন, দেখ বাবা, মেয়েটা পা কিভাবে পুড়িয়ে ফেলেছে। বাপ মা মরা মেয়েটার এত কষ্ট দেখে আর সহ্য হয় না, তাই ওকে মেরে নিজের কষ্ট মেটায়। অরূপের সামনে চাচি এরকম ভেজা বিড়ালের মতোই থাকে। নিজের স্বার্থে নিজের মেয়ে জিনিয়াকে অরূপের সাথে বিয়ে দেওয়াই ওনার উদ্দেশ্য। চাচা যেন এবারে রাহেলা আন্টির সাথে বিয়ে নিয়ে কথা বলে, এই নিয়ে উঠে পড়ে লেগেছেন। অরূপ যে ভালো মেধাবী ও ভদ্র ছেলে, এটার যে অরূপ যে বড়লোকের একমাত্র ছেলে, এটাই ওনার কাছে মুখ্য। চাচির ন্যাকা কথাকে যেন পা দিয়ে পিষে ফেলল অরূপ। আমার কাছে এসে আমার হাত ধরে টেনে উঠালো। তারপর কঠিন গলায় বলল, চলো হসপিটালে। আমি তাকালাম ওর দিকে। দেখি ওর মুখ আর কান লাল বর্ণের হয়ে গেছে। শুনেছি ফর্সা ছেলেদের লজ্জা এবং রাগে এরকম হয়। এখানে যেহেতু লজ্জার কিছুই হয়নি, সেহেতু রাগেই অরূপের এই অবস্থা হয়েছে। অরূপের এই রাগের কারণ বুঝতে পারলাম না আমি। ও আমার দিকে কটমট করে একবার তাকিয়ে বলল, এত নরম হয়ে থাকলে জগৎ সংসার আর চালানো লাগবে না তোমার। হাবা মেয়ে কোথাকার। আমি হাবা? কি লজ্জার কথা। মনে হচ্ছে ওর হাত ছেড়ে দিয়ে এখানেই বসে পড়ি। জীবনের প্রথম কথা, তাও আবার ধমকের স্বরে। ওকে নির্ভর করেই এগুতে হলো আমার। যখন এক ধাপ এগোলাম তখন চাচি বাধা দিয়ে বললেন, অরূপ বাবা, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, বেশি কিছু তো হয়নি। ওর চাচা আসলে ফার্মেসি থেকে ওষুধ এনে দিবেনি। অরূপ কিছুই বলল না, আমাকে ধরে রাস্তায় নিয়ে গেল। তারপর আমাকে ওর গাড়ির সামনের সিটে বসিয়ে ওর ড্রাইভিং সিটে বসলো। হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে অরূপ আমাকে নিয়ে গাড়িতে উঠালো। আমি অবাক হলাম। অরূপ গাড়ি থামালো একটা কাজী অফিসের সামনে। এর চেয়ে দ্বিগুণ অবাক হলাম যখন দেখলাম অফিসের সামনে দাঁড়িয়ে আছে আমার প্রিয় আকাশ, অর্ক, শোভন ভাইয়া, অলি আর মিলি। আমার মাথায় কিছুই ধরতে পারছে না। আমাকে অরূপ এখানে আনলো কেন? আর আমার কাজিনরা এখানে এসেছে কেন? অরূপ আমাকে জরুরি বিভাগে রেখে কয়েকবার বেরিয়েছে। এই সময়ের মধ্যেই অরূপ কি প্ল্যান করলো? ওরা গাড়ি থেকে আমাকে নামিয়ে নিল। অলি বলল, রাহি, তোর কষ্টের দিন শেষ। অরূপ ভাইয়া তোকে বিয়ে করবে, এজন্যই এসেছি আমরা। অরূপ ভাইয়া তোকে। অরূপ গাড়ি থেকে নেমে অলিকে থামিয়ে দিল। তারপর আমার সামনে দাঁড়ালো। আমি চোখে প্রশ্নের চেয়ে বেশি ভয় নিয়ে ওর দিকে তাকালাম। বলল, রাহি, তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমি তোমাকে বিয়ে করব কিছুক্ষণের মধ্যে, আর এরা থাকবে বিয়ের সাক্ষী। কোনো ঝামেলা করবে না, চুপচাপ বিয়েটা করে নিবে। তোমাকে এভাবে কষ্ট পেতে দিতে পারি না আমি। তারপর ও আমার হাত ধরে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল। আমি কিছুই বলতে পারলাম না। আমি বাড়িতে শাড়ি পরি। চাচির কথা, 19 বছরের মেয়ের আবার কিসের জামা, কিসের 3 পিস। শাড়ি তো পরেছিলাম। অলি আর মিলি শুধু আমাকে একটা বিয়ের ওড়না পরিয়ে দিল আর গলায় ফুলের মালা দিয়ে দিল। বিয়ের সাজ বলতে এইটুকুই। 3 জনকে সাক্ষী রেখে অরূপ বিয়ে করে নিল আমাকে। আমি বাধা দিতে পারলাম না, কিছু করতে পারলাম না। এই পুরো সময়ে আমি যেন শক্তিহারা ছিলাম, জ্ঞান শূন্য ছিলাম। কাঁদতেও পারিনি। মাথায় শুধুই ঘুরপাক খেয়েছে, অরূপ আমাকে এভাবে বিয়ে করলো কেন? আমি কষ্ট পেলে ওর কি? আমার কাজিনদের বিদায় দিয়ে অরূপ যখন আমাকে গাড়িতে উঠালো তখন আমার জ্ঞান ফিরতে শুরু করলো। আমি ডুকরে কেঁদে উঠে অরূপকে বললাম, এটা আপনি কি করলেন? এটা কি ঠিক করলেন? কেন করলেন এটা? ঢাকাতে মেয়ের অভাব পড়েছিল যে আমাকে বিয়ে করতে হলো?
চাচি আমাকে জানে মেরে ফেলবে। অরূপ গাড়ি স্টার্ট করে বলল, আমার বিয়ে করা বউকে অন্যের হাতে মার খেতে দিব নাকি আমি? কথাটা মন ছুঁয়ে গেল আমার। কিছুক্ষণ কথাটাকে মনের ভিতরে নাড়াচাড়া করলাম। কান্না থামিয়ে বললাম, আপনি আমাকে করুণা করে বিয়ে করেছেন না? সবাই বলে আমার অনেক কষ্ট করতে হয়, এজন্যই আমাকে বিয়ে করে মুক্তি দিলেন। এত মহান আপনি। আচ্ছা, কিছুদিন পরে যদি দেখেন আর একটা মেয়েকে আমার মতো কষ্ট করতে হয়, তাকেও কি আপনি বিয়ে করে ঘরে তুলবেন? শেষের কথাটা বলতে আমার গলা ধরে এলো। বিয়ে হতে না হতেই দুর্বল হয়ে গেলাম আমি। কথাটা শোনা মাত্রই অরূপ ব্রেক কষল। ওর মুখ হঠাৎ কালো হয়ে গেছে। ও আমার দিকে তাকিয়ে বলল, ভেবেছিলাম তুমি কথা জানো না। আমি ভুল ভেবেছিলাম। এই যে তুমি এখন যে প্রশ্নটা করলে, তার উত্তর তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। অরূপ কষ্ট পেয়েছে, ওর কষ্টে আমারও কষ্ট হচ্ছে। আমি হয়তো অনেক বড় একটা ভুল করে ফেললাম। বাড়ির রাস্তায় অরূপ গাড়ি থামাতেই শুনতে পারলাম চাচি অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করছে। সেই যে সকালে বেরিয়েছি, এখন সন্ধ্যা, তাই হয়তো। আমার ভয় হচ্ছে, আমি যখন এই বেশে বাড়িতে ঢুকবো তখন কি করবে। আমরা বাড়ির উঠানে ঢুকে দেখি মানুষজন জড়ো হয়ে গেছে। রাহেলা চাচিও উপস্থিত। চাচি পাকায় বসে আছে। সবাই তাহলে খবর পেয়ে গেছে। অন্য সবাইকে দেখে খুশি খুশি লাগছে, শুধু চাচি আর জিনিয়াকে ছাড়া। সর্বনাশীর মেয়ে তো সর্বনাশী হবেই। আজকে তোকে আমি, এই বলেই চাচি তেড়ে আসলেন আমার দিকে। অরূপ বলল, খবরদার, ওর গায়ে হাত দিবেন না। ওর গায়ে হাত দেওয়ার অধিকার আমি আপনাকে দিতে পারছি না। চাচি দাঁড়িয়ে পরে কর্কশ কণ্ঠে অরূপকে বললেন, অধিকার? তুমি অধিকার দেওয়ার কে? আমি ওর চাচি হই, সুতরাং ওকে শাসন করার অধিকার আমার আছে। অরূপের ঘাড়ে জিনিয়াকে বাদর ঝোলা ঝোলাতে পারবেন না বলে অরূপের সাথে উনি বাজে ব্যবহার শুরু করে দিয়েছেন। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, এই মহিলার মতো স্বার্থপর মহিলা দুটো দেখিনি আমি। অরূপ শব্দ করে হাসল, তারপর বলল, ও আমার বউ, আমি ওর স্বামী। এখন ওর প্রতি শুধু আমার অধিকার রয়েছে, আর কারো না। হ্যাঁ, আপনার শাসনের অধিকার থাকতো যদি আপনি ওর মায়ের জায়গায় থেকে দায়িত্ব পালন করতেন, কিন্তু আপনি তা করেননি। আপনি বরঞ্চ সৎ মায়ের চেয়ে নিষ্ঠুর ব্যবহার করেছেন, মেরেছেন, এমনকি ওকে পড়াশোনাও করতে দেননি। আপনি যদি ওকে এসএসসির পর কলেজে ভর্তি হতে দিতেন, তো আজও এসএসসি শেষ করে অনার্সে পড়তো। তাই ওকে শাসনের অধিকার আপনি রাখেন না। আমি ঘাড় ঘুরিয়ে অরূপকে দেখছি। আল্লাহ কি সত্যি আমার মতো অভাগীর কপালে অরূপ নামের এই ছেলেটাকে রেখেছিল? বাম পাঁজরের হাড় দিয়ে একেই তৈরি করে রেখেছিল, যাতে ও আমার জন্য ঢাল হয়ে দাঁড়ায়। আমি তো ওর সম্পর্কে বেশি কিছু জানি না, আর ও আমার সম্পর্কে সব কিভাবে এবং কেন জানলো? কিভাবে এত কিছু খেয়াল করলো? আমি অঙ্ক কষতে পারলাম না, হিসাব মিলাতে পারলাম না, কিন্তু বুঝতে পারলাম রাহির মন পাঁজরে অরূপ নামের কেউ একজন ঠাঁই নিয়ে নিয়েছে। চাচি ওনার স্বভাব সুলভ কর্কশ কণ্ঠে বললেন, এই ছেলে, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? বাজে ছেলে একটা। আমার ভাসুরের মেয়ের উপরে কুদৃষ্টি দিয়ে ওকে তুলে নিয়ে বিয়ে করেছে, আবার ভাব দেখাচ্ছে। কথাটা অরূপের গায়ে কতটুকু বিঁধেছে জানি না, কিন্তু আমার কলিজায় যেন বারবার বিঁধছে। কি আশ্চর্য! শুনেছি স্বামী খারাপ হোক আর যেমনই হোক, তার স্ত্রীর সামনে বললে স্ত্রীর সহ্য হয় না। আমারও সহ্য হচ্ছে না। আমি আমার পুড়ে যাওয়া পা নিয়েই পিছিয়ে যেতে নিলাম। অরূপ হাত ধরে ফেলল। তারপর অরূপ চাচিকে বলল, যেমনই হোক, আমি একদিন না একদিন রাহিকেই বিয়ে করতাম, কারণ ওর প্রতি আমার কুদৃষ্টি নয়, ছিল ভালো দৃষ্টি। অরূপ কথা মাঝপথে আটকে দিল। আমি অবাক হয়ে গেলাম। কি বলতে যেয়ে বলল না অরূপ। কোথায় যাচ্ছ রাহি? আমি তোমাকে এখনই আমার সাথে ঢাকা নিয়ে যাব। যাও, নিজের ঘর থেকে তোমার ওই পুরনো লগেজ করে আলনা থেকে কাপড়গুলো নিয়ে আসো। এই বাড়িতে তো আবার তোমার কাপড় ছাড়া আর কিছুই নেই। আমি অরূপের আদেশে ঘরের দিকে পা বাড়ালাম। আমার ঘরে আসবাবপত্র বলতে শুধু একটি সিঙ্গেল খাট, একটা টেবিল আর একটা আলনা আছে, আর আলনায় পায়ায় একটা পুরনো লগেজ আছে। অরূপ কিভাবে জানলো এসব? আমাকে আর এক পা বাড়াতে দিল না চাচি। বললেন, দাঁড়া সর্বনাশী, তুই অপবিত্র। তোকে উঠিয়ে নিয়ে বিয়ে করেছে, তুই আমার ঘরে ঢুকতে পারবি না। চাচি দৌড়ে ঘরে গেলেন। রাহেলা চাচি এগিয়ে এলেন আমার আর অরূপের দিকে।
অরূপ বলল, খালামণি ভুল কিছু করেছি? না রে বাবা, ঠিক কাজ করেছো। এই কাজটা আমি কিছুদিন পরেই করতাম। আমি সালাম করলাম চাচিকে। আমার মাথায় হাত দিয়ে চাচি বললেন, সুখী হ মা। তোর বাবা আর তোর আজিজ চাচা তো আপন চাচাতো ভাই ছিলেন, এত আপন হয়েও তোকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারেননি বলে অনেক আফসোস করেন। যাক, আজকে আফসোসের দিন শেষ হলো, ভালো মতো থাকিস। অরূপ বলল, খালামণি ও ভালো থাকবে, ওকে আমি ভালো রাখবো। একটু পরে চাচি এসে লাগেজটা ছুঁড়ে ফেলে দিলেন। আমি লাগেজটা উঠিয়ে নিতে গেলে অরূপ বলল, আমি নিচ্ছি, তুমি পারবে না। চাচি ভেঙচি কাটলেন অরূপের কাণ্ড দেখে। আমাকে বললেন, এই সর্বনাশী, তোর পা যেন তোর বাড়িতে আর না পড়ে। যাচ্ছিস যা। অরূপ এবার যেন বিরক্ত হয়ে গেল, বলল, এই বাড়িমুখও আমি রাহিকে হতেই দিব না। পা ফেলা তো দূরের কথা, এরা তো এখন আর নিজের বাড়ি নাই, কারণ ওর বাড়ি তো আপনারাই দখল করে নিয়েছেন। ওর মা বাবা মারা যাওয়ার পর আর এখনও দখল করেই আছেন। এই বলে অরূপ আমার হাত ধরে বলল, চলো রাহি, আমরা যাই। অরূপ এটাও জানে এটা আমাদের বাড়ি ছিল। চাচি এতক্ষণ তো পাথরের মতো হয়েছিল, এখন পিছন থেকে বলে, কি বললে এই ছেলে? অরূপ আর সামলে নিল না। আমি অরূপের সাথে বেরিয়ে আসলাম বাড়ি ছেড়ে। খুব কষ্ট হচ্ছে আমার বাড়ি ছেড়ে যেতে। আমি না চাইতেও পানি পড়ছে। আজ আম্মু আব্বু থাকলে এভাবে বিয়ে হতো না আমার। আমাদের পিছু পিছু আসলো যারা জড়ো হয়েছিল সবাই। রাহেলা চাচি ঘর থেকে অরূপের ব্যাগটা দিয়ে গেলেন, আমাকে গাড়িতে উঠিয়ে দিলেন। গাড়ি চলতে থাকলো। কিছুক্ষণ পর অরূপ আবার গাড়ি থামালো। যখন আমরা মেইন রোডে থামিয়ে বলল, রাহি তোমার চাচা, বিদায় নাও। অরূপ আগে নেমে আমাকে গাড়ি থেকে নামালো। আমাদের দেখে চাচা কাঁদছেন। চাচাকে দেখে কান্না সামলানোর দায় হয়ে গেছে আমার, কারণ এই মানুষটা আমার জন্য অনেক করেছেন আর কষ্টও পেয়েছেন। অরূপকে আর আমাকে কাছে নিয়ে অরূপকে বললেন, মেয়েটাকে দেখো বাবা, মেয়েটা সারা জীবন কষ্ট করলো, এখন যদি একটু সুখ হয়। তুমি আজ যা করলে আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো বাবা। চাচার থেকে বিদায় নিয়ে শুরু হলো আমাদের যাত্রা। আমি ডান দিকে তাকিয়ে দেখছি অরূপকে আপন মনে গাড়ি চালাচ্ছিল ও। আমার জন্য কত বড় ধকল পার করলো আজ। কেন করলো আমার মতো একজন অসহায় মেয়েকে বিয়ে? ও উত্তরটা এখনও পেলাম না, কিন্তু উত্তরটা জানা যে খুবই দরকার। কিছুক্ষণ পর অরূপ একটা ছোট আর্তনাদের মতো করে বলল, হায় আল্লাহ, মাকে তো কিছুই জানানো হয়নি, ভুলেই গেছিলাম। আমি চমকে উঠলাম। তার মানে অরূপ ওর মাকে না জানিয়েই বিয়েটা করেছে। ভয় হতে শুরু করলো। আল্লাহই জানে কি আছে কপালে। হয়তো প্রথম দিনও শাশুড়ি বাড়ি থেকে বের করে দেবে। পরে আবার আপন মনে হাসলাম। আমার মতো অভাগীর কপালে এছাড়া আর কি থাকতে পারে? অভাগী যেখানে যাবে দড়িয়া তো শুকিয়েই যাবে। অরূপ গাড়ি থেকে একটা ব্রিজের সাইড নিয়ে ব্রেক কষল। রাতের অন্ধকার তখন ছেয়ে আছে চারপাশে, তার মধ্যে ফুটে উঠেছে ল্যাম্পপোস্টের আলো। রাতের তারা মিটিমিটি করে জ্বলছে। দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য গাড়ি শাঁ শাঁ করে আমাদেরকে ছাড়িয়ে চলে যাচ্ছে। এই অসময়ে গাড়ি দাঁড় করানোর কারণ ভেবে পেলাম না আমি। হঠাৎ আমাকে কী যেন পেয়ে বসলো। আমি তাচ্ছিল্যের সুরে অরূপকে বলে বসলাম, কি হলো, গাড়ি থামালেন যে? মাকে না জানিয়ে ঝোঁকের বশে আমাকে বিয়ে করেছেন, সেটা এখন মনে আসায় আমাকে মাঝ রাস্তায় ফেলে যাবার চিন্তা ভাবনা করছেন নাকি? অরূপ চমকে উঠে আমার দিকে তাকালো। মুখ ফ্যাকাশে হয়ে গেছে ওর। আমি স্পষ্ট বুঝতে পারছি এমন কথা ও আমার থেকে কোনো কালেই আশা করেনি। আমি কি খুব বেশি বলে ফেললাম? হঠাৎ অরূপের চেহারা বদলে যেতে শুরু করলো। মুখ শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে দরজা খুলে বাইরে বেরিয়ে গায়ের জোরে লাগালো দরজা। পুরো গাড়ি কেঁপে উঠল। আমি তো ভয়ে জড়সড় হয়ে আছি। ও আবার পিছনের দরজা খুলে পিছনের সিটে রাখা আমার লাগেজটা খুলল। লাগেজের একদম নিচে আব্বু আম্মুর সাথে আমার ছোটোবেলার একটা ফ্রেমে বাঁধানো ছবি ছিল। অবশ্য আব্বু আম্মুর সাথে আমার ছোটোবেলারই ছবিই থাকবে, কারণ আমি ছোট থাকতেই ওনারা মারা যান। আর একটা ছবির অ্যালবাম ছিল। এই দুইটা জিনিস রেখে লাগেজের চেইন লাগালো, আমার দিকে কটমট করে তাকিয়ে লাগেজ বাইরে বের করে দরজা শব্দ করে বন্ধ করলো। তারপর আমার দরজার দিকে এসে দরজা খুলে বলল, নামো গাড়ি থেকে। আমি অসহায় চোখে অরূপের চোখের দিকে তাকালাম। আমার পায়ের ব্যথা ভুলে গেছি আমি। আমাকে সত্যি সত্যি কি এখানে ফেলে যাবে নাকি? আমি নামছি না বলে অরূপ এবার ধমকে উঠে বলল, নামো বলছি। আমি জড়সড় হয়েই নামলাম। দাঁড়ালাম ব্রিজের সাইডে।
ও আমাকে আমার লাগেজটা হাতে নিল, তারপর আমাকে অবাক করে দিয়ে সেই নদীর উপরে ব্রিজটা রয়েছে সেই নদীতে লাগেজটা ছুঁড়ে ফেলে দিল। ওর রাগ দেখে মনে হচ্ছে এবার আমাকেও ফেলে দিবে। প্রচণ্ড জোরের সাথে আমাকে বলল, এবার বুঝতে পেরেছো কেন আমি এখানে গাড়ি দাঁড় করিয়েছি? হ্যাঁ, আমি এই লাগেজটা ফেলে দেওয়ার জন্য এখানে গাড়ি দাঁড় করিয়েছি, কারণ আমি চাই না এই উদ্ভট জিনিসটা আমাদের সাথে যাক। আর আমি এটাও চাইনি যে ওই বাড়িতে তোমার কোনো জিনিস থাকুক। আর তুমি কি না বলছো আমি মাকে না জানিয়ে ঝোঁকের বশে তোমাকে বিয়ে করেছি বলে মাঝ রাস্তায় ফেলে যাব? অরূপ ব্রিজের রেলিংয়ে প্রচণ্ড জোরে একটা ঘুষি লাগালো। আমি চোখ বন্ধ করে ফেললাম, চোখে পানি চলে আসলো। এখন বুঝতে পারছি অরূপকে এসব বলা মোটেও ঠিক হয়নি আমার। ভীষণ কষ্টে আত্মহরা হয়ে গেছে ও। কিন্তু কেন? অরূপ আবার ফিরে আসলো রেলিং ছেড়ে। আমি তাকালাম ওর হাতের দিকে, এই দেখতে ক্ষত হয়েছে কি না। ও হাত সরিয়ে নিল, আমাকে দেখাতে চায় না। বলল, হাবা মেয়ে একটা, আর কিছু না জানলেও কষ্ট দেওয়া উদ্ভট প্রশ্ন কথা ভালোই জানো তাই না? বলতে থাকো, সমস্যা নাই। তুমি জানতে চাও তাই না আমি তোমাকে কেন বিয়ে করেছি, করুণা করেছি কি না? আমি তোমাকে বিয়ে করেছি কারণ, আমি তাকালাম অরূপের দিকে, কারণ আমি জানতে চাই। আমি তোমাকে ভালোবাসি। তুমি যখন স্কুল ড্রেস স্কেটস পরে আর দুই কাঁধে দুই বেনি নিয়ে স্কুলে যেতে, তখন থেকেই আমি তোমাকে ভালোবাসতাম রাহি। আমি তোমাকে বিয়ে করেছি সেই জন্যই, করুণা করে নয়, ঝোঁকের বশেও নয়। আমি গাড়ির দিকে পিছিয়ে এসে হেলান দিয়ে দাঁড়ালাম গাড়িতে। শক্তি পাচ্ছি না দাঁড়ানোর। অরূপ আমাকে ভালোবাসে, ওর চোখ দেখে এখন স্পষ্ট বুঝতে পারছি আমি। আমার চোখে পানি চলে এসেছে ওর কথা শুনে। এত আগে থেকে ভালোবাসেও আমাকে। আমি প্রায় আসতাম শুধু তোমাকে দেখার জন্য, কখনো কথা বলিনি, শুধু দেখেছি আমি তোমাকে। তোমার খোঁজ খবর নিতাম, তোমার কষ্টগুলো আমাকে নাড়া দিত। তোমাকে যেদিন চাচি মারতো সহ্য করতে পারতাম না, আমি থাকতে পারতাম না এখানে, চলে যেতাম ঢাকায়, কারণ তখন আমার কিছুই করার ছিল না, হাত পা বাঁধা ছিল। অরূপ থামলো একটু। আমি শুনছি, আরও অনেক কিছু শুনতে চাচ্ছি অধীর হয়ে। ও আবার বলল, তোমার একটা ছবি আমার কাছে ছিল, লুকিয়ে তুলেছিলাম। তুমি গোলাপি রঙের একটা 3 পিস পরা ছিলে, চুল খুলে দোলনায় দোল খাচ্ছিলে। বাতাসে তোমার পিঠে থাকা ওড়নার আঁচল আর খোলা চুলগুলো দোল খাচ্ছিল। এই ছবিটা আমি প্রতিদিন দেখতাম এবং দেখি। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের নিয়ে, ধুমধাম করে বিয়ে করব। এভাবে যে করব সেটা আমিও ভাবিনি। আজ সকালে যখন রান্না করতে গিয়ে পা পুড়িয়েছো, তার উপর ওই খাটাস মহিলা তোমাকে মারছিল, তখন আমার মাথার রক্ত পায়ে উঠে গেছিল। তখনই ঠিক করে নিয়েছিলাম তোমাকে আজই বিয়ে করব। তুমি না চাইলেও জোর করে, কারণ এখন আমার হাত পা বাঁধা নেই। তাহলে কেন তোমাকে কষ্ট পেতে দিব আমি? আমার যাতে তোমাকে কষ্ট পেতে দেখতে না হয় তাই তোমাকে বিয়ে করলাম। অথচ তুমি বললে আমি নাকি তোমাকে করুণা করে বিয়ে করেছি, ঝোঁকের বশে করেছি। আর বললে অন্য কোনো মেয়েকে কষ্ট পেতে দেখলে তাকেও ঘরে তুলব কি না। আমি ওদের বিয়ে করে ঘরে তুলতে যাব কেন? ওদেরকে ভালোবাসি নাকি? আমার ভালোবাসা শুধু তুমি, অন্য কেউ না। খুব কষ্ট পেয়েছিলাম, যাকে ভালোবাসা যায় তাকে কষ্ট পেতে দেখলে যে কত কষ্ট হয় আমি বুঝেছি তোমাকে দেখে। তুমি বুঝবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো না, শুধু কষ্ট দিতে জানো। এই বলে ও ব্রিজের রেলিং ধরে আমার উল্টো মুখ হয়ে দাঁড়ালো। আমি চোখ মুছে নিলাম। মনে হলো তার কাঁধে আলতো করে ছুঁয়ে বলি, আমিও তোমাকে ভালোবাসতাম, কিন্তু বুঝিনি। আমিও চাইতাম তুমি আমার সাথে একবার কথা বলো। কেন চাইতাম আজ বুঝেছি, কারণ ভালোবাসতাম তোমাকে। আজ যখন তুমি আমাকে হুটহাট করে বিয়ে করলে, তখন মনে হয়েছিল তুমি করুণা করে বিয়ে করেছো, তাই অভিমান করে উদ্ভট কথা বলেছিলাম। সেই কথায় তুমি কষ্ট পেয়েছিলে দেখে আমিও অনেক কষ্ট পেয়েছিলাম। কেন কষ্ট পেয়েছিলাম নিজেও বুঝতে পারিনি। সন্ধ্যায় যখন আমরা বাড়িতে ফিরছিলাম, তুমি যখন আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিলে, তখন মনে হয়েছিল তুমি আমার মনে জায়গা করে নিচ্ছ। কিন্তু এটা বুঝিনি তুমি আগের থেকেই আমার মনে জেঁকে বসে আছো। তবে এখন বুঝতে পারলাম কেন তুমি বেড়াতে আসলে আমি নিজেকে ঘরে আটকে রাখতে পারতাম না, তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। এসব কিছুই বলতে পারলাম না, কারণ আমি জানি ও এখন অভিমান করে আছে। কিছুক্ষণ পর ও আবার আমার দিকে তাকালো, বলল, তুমি হয়তো ভেবেছো মাকে না জানিয়ে বিয়ে করেছি, দেখো মা মানবেন না, সেজন্য আমি তখন আর্তনাদ করেছি। আসলে সেজন্য না, মাকে জানালে তো মা ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতো করে ফেলতেন। যত রাতই হোক, ছেলের বউ যাবে, অনেক কিছুর ব্যবস্থা করতেন। আমরা গেলে মা এখন হিমশিম খেয়ে যাবেন সব কিছু করতে। আমি আমার সব উত্তর পেয়ে গেলাম এখন।
পানি পড়ছে গাল বেয়ে। অরূপ যে বলেছে আমি হাবা, একদম ঠিকই বলেছে। কিছুই বুঝি না, অথচ উল্টোপাল্টা কথা বলতে জানি। মনে হলো কাজী অফিসের সামনে অলি বলতে চেয়েছিল, অরূপ ভাইয়া তোকে অনেক ভালোবাসে, কিন্তু অরূপ বলতে দেয়নি। কেন? অরূপ অভিমানী হেসে বলল, আমি আমার মনের কথাগুলো এক সুন্দর মুহূর্তে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি হতে দিলে না। এর আগেই বলে ফেলতে হলো তোমার জন্য। আমি মাথা নিচু করে ফেললাম। কলিজার টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমার। একটু পর অরূপের ফোন কল আসলো। ও পকেট থেকে ফোন করে বলল, মা ফোন দিয়েছেন। ফোন রিসিভ করে লাউডস্পিকার দিল অরূপ। মা আমরা আসতেছি। এই সময়? 9টা বাজে তো। হ্যাঁ, খালামণি ফোন দেয়নি? না। এখন কোথায় তুই? কতক্ষণ লাগবে? চিন্তা করো না, 1 ঘন্টা লাগবে। চিন্তা হবে না আবার, তাড়াতাড়ি আয়, আর সাবধানে গাড়ি চালাস। মা আমরা কিন্তু 2 জনই। অরূপ আমার কথা বলবে এর আগেই ফোন কেটে দিলেন মা। অরূপ আপন মনে কার ড্রাইভিং করছে, যেন পাশে কেউ নাই। আমি দেখছি দেখছি আর দেখছি ওর থমথমে হয়ে ওঠা চেহারা। ইস, আগে যদি সব কিছু জানতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে হয়তো অরূপ আমার উপরে অভিমান করে থাকতো না, আর এই সময়টুকু এরকম উদ্ভট না হয়ে অন্যরকম হয়ে উঠত। হয়তো ও ওর বাম হাত দিয়ে আমার ডান হাতটা আলতো করে ছুঁয়ে দিত, বা শক্ত করে ধরে আমাকে সাহস দিত। হঠাৎ আমার চোখ চলে গেল স্টিয়ারিংয়ে রাখা অরূপের হাতের দিকে। শিউরে উঠলাম। হাতের মুষ্টির জায়গাটা ফুলে উঠেছে বাজেভাবে, একটু ক্ষত হয়ে রক্তও বের হচ্ছে। সিমেন্টের রেলিংয়ে ওর ঘুষি দেওয়ার দৃশ্যটা মনে পড়ল। কতই না ব্যথা পেয়েছিল ও। চোখ মুখ কুঁচকে গিয়েছিল ওর, শুধু আমার জন্য। চোখ শুকিয়ে গিয়েছিল, তা আবার ভিজে গেল। অরূপ বুঝতে পেরে হাতটা সরিয়ে নিয়ে তাচ্ছিলের সুরে বলল, কি দেখছো? আমার ব্যথা পাওয়া হাত? তুমি আজ যা ব্যথা দিয়েছো, আজকে এটা ওর তুলনায় কিছুই না। আমি তাকিয়ে থাকতে পারলাম না তার সেই অভিমানী শীতল চোখে। ঘাড় ফিরিয়ে তাকালাম গাড়ির জানালার দিকে। জানালার কাচ ভেদ করে আমার দৃষ্টি চলে গেল দূরের অন্ধকারে। তাও ভালো, অরূপ আমার চোখের জল তো আর দেখতে পাবে না। কমপ্লেক্সের বড় গেট দিয়ে যখন গাড়িটা ঢুকলো, তখন বুঝতে পারলাম আমরা এসে পড়েছি। জানি না কি হতে চলেছে। অ্যাপার্টমেন্টের গ্যারেজের ভিতরে যখন গাড়িটা ঢুকিয়ে দিল অরূপ, তখন আমার বুকের ঢিপ ঢিপ করাটা বেড়ে গেল। প্রচণ্ড ভয় হচ্ছে। আচ্ছা, যদি শাশুড়ি মা আমাকে না মেনে নেয়, অরূপ কি আমার হাত শক্ত করে ধরে থাকবে, নাকি অভিমানে ভালোবাসা ভুলে আমাকে ছেড়ে দিয়ে হন হন করে মাকে নিয়ে উপরে চলে যাবে? আমরা নামলাম গাড়ি থেকে। অরূপ ওর ব্যাগে ফ্রেমে বাঁধা ছবিটা আর ছবির অ্যালবামটা ঢুকালো, তারপর কাঁধে নিল ব্যাগটা। তারপর যখন আমরা সিঁড়ি বেয়ে 2nd ফ্লোরে উঠলাম, তখন দেখি আমার শাশুড়ি মা নাজমা বেগম দাঁড়িয়ে সেখানে। আমি চমকে উঠলাম। ওনার চোখ মুখ গম্ভীর হয়ে আছে। এর আগে যখন উনি আমাদের ওইখানে গেছেন, সব সময় হাসি খুশিই দেখেছি। অরূপ আমাকে নিয়ে দাঁড়িয়ে পড়ল। অরূপ আমার দিকে একবার তাকালো, তারপর মাকে বলল, মা আমি রাহিকে। বিয়ে করেছিস? আমি জানি। উনি গম্ভীর কণ্ঠে বললেন। ওনার কণ্ঠ শুনে যথেষ্ট বুঝেছি উনি খুশি হননি। খুশি না হওয়াটাই স্বাভাবিক। গ্রামের অশিক্ষিত মেয়েকে ছেলের বউ হিসেবে কেউ বা চায়। তাছাড়া ওনাকে একটাবার জানায়ও নি অরূপ। খুব ভয় হচ্ছে আমার। আচ্ছা, আমার আশঙ্কা কি সত্যি হতে চলেছে? আমরা সালাম করতে নিলাম, কিন্তু উনি করতে দিলেন না, আটকে দিলেন। বললে সালাম করতে হবে না। অরূপ কিছুক্ষণ চুপ থেকে বলল, মা আমি সরি। তুমি প্লিজ রাগ করো না। আসলে সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে তোমাকে জানাতে ভুলেই গেছিলাম। আমার মনে হয়েছে তুমি ফোন দেওয়ার আগে, তুমি যখন ফোন দিলে তখন তোমাকে বলতে নিয়েছিলাম। তুমি তো আগেই ফোন কেটে দিলে। মা ওই আগের গম্ভীর সুরেই বললেন, হয়েছে, আর কৈফিয়ত দিতে হবে না। আমি কৈফিয়ত চাইনি। অনেক বড় হয়ে গেছিস তো। তাছাড়া আমি তোর কেউ না যে বলতে হবে। রাহেলা কিছুক্ষণ আগে ফোন না দিলে হয়তো এখনও বুঝতে পারতাম না রাহি তোর বউ। আমি মাথা নিচু করে আছি লজ্জায়। এই আমার জন্য যত গণ্ডগোল। অরূপ এক হাতে মায়ের কাঁধ জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, মা প্লিজ মন খারাপ করো না। মা অরূপের হাত সরিয়ে দিয়ে বলল, হয়েছে, এত আহ্লাদ করতে হবে না। চল সাফিয়াদের বাসায়। অরূপ অবাক হয়ে গেল। হাত ঘড়িতে সময় দেখে বলল, এখন রাত 10টা 20 বাজে। এই সময় সাফিয়া আন্টিদের বাসায় কেন? দীপ্তি সুপ্তিরা তো হুড়োহুড়ি শুরু করে দিবে। আগে বাসায় ঢুকি, তারপর সব বলবো। এই বলে 2nd ফ্লোরের একটা ফ্ল্যাটের কলিং বেল চাপলেন। সাথে সাথে দরজা খুলে গেল। একটা মেয়ে দরজা খুলল হাসি মুখে। এই মেয়েই হয়তো দীপ্তি। তারপর আমাদেরকে ভিতরে ঢোকার জায়গা দিয়ে বাসার ভিতর দিকে জোরে জোরে বলল, এই সুপ্তি, আম্মু তাড়াতাড়ি আসো, অরূপ ভাইয়া আর ভাবি এসে গেছে। আমরা ঢুকতেই দীপ্তি উচ্ছ্বাসিত হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল,
আন্টি, অবশেষে তোমার চিন্তা দূর হলো তো? আমি বলেছিলাম না সময় মতো চলে আসবে, চিন্তা করো না। তারপরে দীপ্তি অরূপের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তোমার মা সেই সন্ধ্যা থেকে চিন্তা শুরু করে দিয়েছেন। উনার ছেলে কখন আসবে, ছেলের বউ কখন দীপ্তি হঠাৎ মায়ের দিকে তাকিয়ে জিহুবায় কামড় দিয়ে থেমে গেল। অন্য কিছু বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পারলাম মা ওকে চোখের ইশারায় থামিয়ে দিয়েছেন। এরপরে অরূপ মাকে সেই প্রশ্নটাই করলো যেটা আমার মাথায় এসেছে। অরূপ চোখ সরু করে মাকে জিজ্ঞেস করলো, মা, তুমি আগে থেকেই জানতে আমি বিয়ে করেছি? তাহলে কিছুক্ষণ আগের তোমার অভিমান, গম্ভীর কথাবার্তা কি ছিল? মা একটু লজ্জা পেলেন মনে হলো। উনি কিছু বলার আগে বাসার ভিতর থেকে একজন মাঝবয়সী মহিলা আর 17 বছর বয়সী এক মেয়ে আসলো। মহিলাটি দীপ্তির মা। মহিলা আমার কাছে এসে বলল, নাজমা, তুই ঠিকই বলেছিলি রে, তোর ছেলের বউ অনেক সুন্দরী, ওর মায়াবী চেহারা। অরূপ মায়ের দিকে তাকিয়ে আছে আর আমি অরূপের দিকে। কিছুক্ষণ পর মা হেসে ফেললেন, সাথে দীপ্তি, সুপ্তি আর সাফিয়া আন্টি। কিছুক্ষণ পর মা অরূপকে বললেন, তোরা কাজী অফিসে যাওয়ার আগেই অলি রাহেলাকে জানিয়ে দিয়েছিল সব কিছু। তারপর রাহেলা আমাকে ফোন দিয়ে বিস্তারিত বলল। ভেবেছিলাম তুই জানাবি। আমি আর দেরি না করে দীপ্ত সুপ্তিকে নিয়ে রাহির জন্য বিয়ের শাড়ি, গহনা, এক কথায় বিয়ের কোণেতে যা যা দেওয়া লাগে সব তোর জন্য পাঞ্জাবি, পাজামা শপিং করে নিয়ে আসি। আমার একমাত্র ছেলের বিয়ে করেছে বলে কথা, হোক সেটা হুটহাট করে, তাই বলে আমারও তো কর্তব্য আছে না। অরূপ আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম অরূপ বলছে, দেখো তুমি কি ভেবেছিলে আর হচ্ছেটা কি। আমি মনে মনে বললাম, আমার সব ভুল ভেঙে গেছে অরূপ। মা আবার বলতে শুরু করলেন, আমরা শপিং থেকে আসতে না আসতেই শুনি তোর ছোট্ট 2 ফুপিরা আসছেন। ওরা এসে শুনেছে তোর বিয়ের কথা, খুশি হয়েছে এবং তোদের দেখার জন্য অপেক্ষা করছে। আমি আগেই সব শপিংগুলো এখানে এনে রেখেছি, কারণ আমি তো জানি তোরা কি অবস্থায় আসবি। ওরা এই অবস্থায় তোদের দেখলে নানা কথা বলবে, তাই এখান থেকে রাহিকে সাজিয়ে নিয়ে যাব। তুইও রেডি হয়ে নে বাবা। আর কিছুক্ষণ আগের সব কিছু অভিনয় ছিল, আমি অভিমান করেছিলাম, তুই আমাকে জানাসনি দেখে। এখন অবশ্য মাফ করে দিয়েছি। তারপর মা আমার কাছে আসলেন, হেসে বললেন, তখন তোকে সালাম করতে দেইনি অভিমান করে, এখনই আমার ছেলেকে এমনভাবে মায়া করেছিস যে আমাকে ভুলে গিয়ে বিয়ের কথা জানালো না পর্যন্ত। কাল পরশু কি হবে কে জানে। আমি তো মাথা নিচু করে আছি। আবার বললেন, হয়েছে, মাথা নিচু করে থাকতে হবে না। দেখি পাটা, দেখি কেমন পুড়েছে। আমি ঝলসানো পাটা সামনে এগিয়ে দিলাম। পা দেখেই মা আর্তনাদ করে উঠলেন, হায় আল্লাহ, অরূপ ডাক্তার ওষুধ দিয়েছে না, মলম দিয়েছে না? রাতে খাওয়ার পর ওষুধ খাইয়ে মলম লাগিয়ে দিস। মা আমার দিকে সজল চোখে তাকিয়ে বললেন, এত ব্যথা কেমনে সহ্য করে আছিস মা? আমি কিছুই বললাম না, শুধু মায়ের দিকে তাকিয়ে থাকলাম। খেয়াল করলাম অরূপ একবার আমার পায়ের দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মা দীপ্তিকে বলল, তোদের ভাবিকে নিয়ে যা, তাড়াতাড়ি ভাবিকে রেডি কর, উপরে নিয়ে যেতে হবে তো। দীপ্তি ও সুপ্তির সাজানোর হাত বেশ ভালো বলা যায়। কত চটপট করে সাজিয়ে তুলেছে আমাকে বউয়ের সাজে। আমি ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। কখনো এভাবে দেখা হয়নি নিজেকে। মলিন মুখে আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছে হতো না। তাছাড়া চাচির বাজে কথার জন্য ভয়ও হতো। ভয় হতো উনি যদি এসে বলেন, রূপ কি ঠিকরে পড়ছে তোর? হুড় পরি হয়েছিস নাকি মনে রং লেগেছে? পায়ের চিনচিনে ব্যথাটা মনে করিয়ে দিল চাচির মন পাঁজর চুরমার করে দেওয়ার কথা এবং চাচির করা প্রতিদিনের অত্যাচার। মনে আছে একদিন চোখের পাতায় খুব যত্ন করে আইলাইনার পরেছিলাম। আইলাইনারটা আমার স্কুল ফ্রেন্ড দিয়েছিল গিফট হিসেবে। চাচি কোথা থেকে এসে যেন আমার হাত থেকে কেড়ে নিয়ে সেটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কর্কশ কণ্ঠে বলেছিলেন, কোন নাগরের থেকে এনেছি সেটা? হ্যাঁ, সেজে গুজে কাকে দেখাতে চাস? সেদিন অনেক কেঁদেছিলাম গুমড়ে গুমড়ে। এসব বাজে কথা আমি হজম করতে পারতাম না, কারণ আমি তো আর বাজে মেয়ে না। খুব কষ্ট হতো। মনে হতো যদি আব্বু আম্মু থাকতো। সামান্য আইলাইনার দেওয়ার অপরাধে বাজে কথা শুনতে হয়েছিল। আর আজকে আমি সাচ্ছি আমার শাশুড়ি মায়ের আদেশে, তারই দেওয়া প্রসাধনী দিয়ে। বিয়ে হয়েছে আমার। অরূপ আমাকে বিয়ে করেছে, করুণা করে নয়, ভালোবেসে, সব কষ্ট মুছে দেওয়ার জন্য। আমার সব কষ্ট এখনই মুছে গেছে অরূপ।
আমি পেয়েছি আমার ভালোবাসা, পেয়েছি একটা মা যিনি আমার জন্য ব্যথিত হয়েছেন। আমার আর কিসের কষ্ট? তবে চাচার জন্য চিন্তা হচ্ছে, না জানি চাচি তার উপরে কেমন বাটশালা দিচ্ছেন। হয়তো বাড়িঘর মাথায় তুলেছেন চাচার উপরে চেঁচিয়ে, হয়তো বা আমাকে সর্বনাশী বলে গালি দিতে দিতে মুখ দিয়ে ফেনা তুলেছেন। রাহেলা চাচিকে ফোন দিতে হবে, চাচার খবর নিতে হবে। মা কি দিয়েছেন চাচিকে ফোন? আয়নায় দেখলাম দীপ্তি তার দাঁত দিয়ে আটকে রাখা পিন দিয়ে আমার ওড়না সেট করে দিল। বলল, দেখো ভাবি, তোমার সাজ একদম কমপ্লিট। তোমাকে যা লাগছে না, সত্যিই আমাকে দারুণ লাগছে। নিজেকে নিজেই দেখতে লজ্জা পাচ্ছি এখন। সুপ্তি বিছানায় থাকা জিনিসপত্র লাগেজে গুছিয়ে রাখছিল। দীপ্তি ওকে বলল, আন্টিকে ডেকে নিয়ে আয়, বল ভাবিকে সাজানো হয়ে গেছে, এখন নিয়ে যাওয়া যেতে পারে। সুপ্তি চলে গেল মাকে ডাক দিতে। দীপ্তি বলল, ভাবি, অরূপ ভাইয়া তোমাকে দেখে আজ ফিদা হয়ে যাবে দেখো। ততক্ষণে সুপ্তি এসে গেছে। ও বলল, ভাইয়া তো আগে থেকেই পুরো ফিদা ভাবির উপরে, নতুন করে আর কি হবে? দেখলি না, বলা নাই কওয়া নাই কীভাবে বিয়ে করে নিয়ে আসলো। সত্যিকারের ভালোবাসা না থাকলে কেউ এভাবে আনতে পারে? তুই বল। এদের কথা শুনে আমার কি অবস্থা হচ্ছে সেটা আল্লাহই জানে। আমি কিছু বলতেও পারছি না। দীপ্তি বলল, হয়েছে, থাক, আর বলতে হবে না, ভাবি লজ্জা পাচ্ছে। আন্টি আসলো। আপু আন্টি কথা বলছেন আম্মুর সাথে। এরা দুই বান্ধবী একসাথে সব কথা এক জায়গাতেই সেরে ফেলে। সুপ্তির কথার ধরন দেখে খুব হাসি পেল আমার। মা আর সাফিয়া আন্টি আসলেন ঘরে। মা তো আমাকে জড়িয়েই ধরলেন, তারপর ছেড়ে দিয়ে কপালে ছোট্ট করে চুমু খেলেন। খুব সুন্দর লাগছে আমার মেয়েটাকে। জানিস, তুই দেখতে তোর আম্মুর মতো দেখতে হয়েছিস। মায়ের আদর পেয়ে আম্মুর কথা মনে পড়লো, কান্না চলে আসলো। মা বলল, হয়েছে, এখন আর কাঁদতে হবে না, চল ড্রয়িং রুমে। আমার হাঁটতে এখন বেশ অসুবিধা হচ্ছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রয়িং রুম পর্যন্ত গেলাম। আমাকে দেখেই অরূপ সোফা থেকে উঠে দাঁড়ালো। দেখি ও পাঞ্জাবি পাজামা পরে নিয়েছে, খুব সুন্দর লাগছে ওকে দেখতে। আমি চোখ ফিরিয়ে নিলাম, কিন্তু ও ফিরালো না। বুঝতে পারলাম না কেন সে এভাবে তাকিয়ে আছে আমার দিকে। দীপ্তি হেসে উঠে বলল, কি ভাইয়া দাঁড়িয়ে পড়লে যে, কোনো সমস্যা নাকি? ভাবিকে দেখতে খুব সুন্দর লাগছে। আমি অরূপের দিকে তাকিয়ে দেখি লাল টকটকে হয়ে গেছে ওর চেহারা। আমারও বুঝতে বাকি রইল না কিছু। অরূপ আমতা আমতা করে বলল, উপরে যেতে হবে তো, তাই উঠে দাঁড়ালাম আর কি। ওহ বুঝলাম, বলে হেসে ফেলল দীপ্তি। সুপ্তিও হাসছে। মা ওদেরকে বললেন, তোরা আমার ছেলেটার সাথে লাগিস না। তারপর সাফিয়া আন্টিকে বললেন, শোন, আমি আগে যাচ্ছি উপরে, তোরা 20 মিনিট পরে আসবি। একসাথে গেলে সন্দেহ করতে পারে। আমি বলে এসেছিলাম একটা জরুরি আলাপ আছে তোর সাথে। নেমেই দেখি ওদের গাড়ি এসে গেছে। ভাগ্যিস ঠিক সময় এসেছিলাম, না হলে তো সব বরবাদ হয়ে যেত। যাই হোক, তোরা ওদেরকে নিয়ে যেয়ে বলবি যে তোরা উপরে যাওয়ার জন্য বের হয়েছিলি, তখনই দেখিস ওরা এসে পড়েছে, তাই একসাথে গিয়েছিস। মা চলে গেলেন। মিনিট 20 পর আমরাও বের হলাম। দীপ্তি, সুপ্তি আর আন্টি পিছনে ছিল, আমি আর অরূপ সামনে ছিলাম। এমনিতেই সিঁড়িতে পায়ের ধাপ ফেলতে কষ্ট হচ্ছিল, তার উপর কীভাবে যেন হোঁচট খেলাম। পড়ে যেতে নিলাম আমি। অরূপ আমাকে শক্ত করে ধরে ফেলল। তাকিয়ে দেখি মুখে ভয়ের ছাপ পড়েছিল, কিন্তু মুহূর্তেই মুছে ফেলল। দীপ্তি মুখ টিপে হাসলো, ঢের বুঝতে পারলাম। দীপ্তি বলল, ভাই তোমার বউ পড়েনি, এখন যাওয়া যাক। না না, ছাড়তে হবে না, ধরেই নিয়ে যাও, আম্মু কিচ্ছু মনে করবেন না। কি লজ্জার ব্যাপার। অরূপের কান আবারও লাল হয়ে গেল। আমরা 4th ফ্লোরে এসে আমার অরূপের বাসার সামনে যখন দাঁড়ালাম, অরূপ গম্ভীর গলায় আমায় শুধু এটুকুই বলল, আমার ফুপিরা ডেঞ্জারাস, উল্টাপাল্টা কিছু বললে বসলে মন খারাপ করো না। গাড়িতে শেষ কথা হবার পর অরূপ আমার সাথে কথা বলেনি, এখন কথা বলল, তাও আবার গম্ভীরভাবে। বুঝেছিস সাহেব রাগ করেছে খুব। যা এখনও ভাঙেনি। অরূপ কলিং বেল চাপলো, দরজা খুলল না কেউ। এদিকে আমার ভয় হচ্ছে অরূপের ফুপিদের নিয়ে। মনে হচ্ছে আমার জন্য অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। পুরো বাসা অন্ধকার, সিঁড়িঘরের লাইটটাও অফ ছিল, তাই ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। অরূপ আমার হাত ধরে ঘরের ভিতরে ঢুকলো। কিছুই বুঝতে পারছি না। টের পেলাম দীপ্তিরা ঢুকেই অন্ধকারে দরজা লাগিয়ে দিয়েছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর পুরো বাসায় তীব্র ঝলকানি দিয়ে জ্বলে উঠল রাশি রাশি আলো। পুরো বাসাকে সাজানো হয়েছে লাল আর সাদা কালারের নেট দিয়ে। সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে গেল আমার। বাসাটাকে একটা রাজপ্রাসাদের অন্দরমহলের চেয়ে কম সুন্দর লাগছে না। কি সুন্দর, কি পরিপাটি সব কিছু। বাসাটাকে পরম শান্তির স্থান বলে মনে হচ্ছে আমার কাছে। এত কিছু করেছে মা আমাদের জন্য।
ছেলের জন্য একজন মা এত কিছু করতে পারে। এত ভালো কিভাবে হয় মানুষ? এরকম একজন মায়ের পেট থেকেই তো অরূপের মতো ছেলেদের জন্ম হয়। আমার মনে হতে লাগলো পাশে অরূপ থাকলে আর মায়ের ছায়া আমাদের উপরে থাকলে আমার আর কিছুরই দরকার হবে না। পুরানো কষ্টগুলো এক মুহূর্তে ভুলে গেলাম আমি, এমনকি পায়ের ব্যথাটুকুও। অরূপ অবাক হয়ে গেছে এই সমস্ত আয়োজন দেখে। ও বিস্ময় ভরা চোখ নিয়ে পিছন ফিরে দীপ্তিকে বলল, দীপ্তি, এসব তোরা আগে থেকে জানতি? দীপ্তি মুচকি হেসে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, এসব আন্টির প্ল্যান ছিল। আন্টি তোমার বিয়ের খবর পাওয়ার পর এসব প্ল্যান করে। তারপরেই আমরা মার্কেটে যাই, আর তোমার বন্ধুরা মিলে অক্লান্ত পরিশ্রম করে পুরো বাসাটা সাজিয়েছে। তোমার ফুপিরা আসেনি, আসলে আমাদের বাসা থেকে তোমাদের পরিপাটি করে আনবার জন্যই তোমাকে মিথ্যা কথা বলা হয়েছে। তাছাড়া সাজানোর কিছু কাজও বাকি ছিল। আমি আর অরূপ যখন চারিদিকটা দেখছি তখন মা হাজির হলেন। মা একটু হেসে বললেন, আমার ছেলে আর ছেলের বউয়ের বাকি জীবনটা যেন এরকম আলোময় হয়ে থাকে, সেই জন্য আমার এই ছোট্ট আয়োজন। তোদের কি ভালো লেগেছে? অরূপ কিছুই বলতে পারল না, সে স্তব্ধ হয়ে থাকে। আমি দেখি ওর চোখ ছলছলে হয়ে গেছে। আমরা কেউ না থাকলে হয়তো মাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলতো। অরূপের মনটা আসলে অনেক নরম। আমি দেখেছি ও 2-3 সেকেন্ডের বেশি আমার পোড়া পায়ের দিকে তাকিয়ে থাকাটা সহ্য করতে পারেনি। আমি বুঝেছি পায়ের যন্ত্রণা আমার যতটা হয়েছে ওর ঠিক ততটাই হয়েছে। মা আমাদের কাছে এগিয়ে এসে যখন আমার হাত অরূপের হাতে তুলে দিল তখন আমার হুঁশ ফিরল। আমি অরূপের দিকেই তাকিয়েছিলাম, লজ্জা পেয়ে গেলাম। পিছনে দীপ্তি আছে, সুপ্তি আছে, আর আছে সাফিয়া আন্টি। মা আমার হাতটা অরূপের হাতে দিয়ে অরূপকে বললেন, তুই সারা জীবন আগলে রাখিস এই মেয়েটাকে, কখনো এমন কষ্ট পেতে দেশ। আর কিছু বলার আগে মায়ের চোখ চলে যায় অরূপের আঘাত পাওয়া হাতের দিকে। অরূপের চোখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছিল বাবা? এখানে এরকম হলো কি করে? আমিও তাকাই সেই হাতের দিকে, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। চোখে আরেকবার জল এসে যায়। আমার কারণে অরূপের এই অবস্থা হয়েছে, কিন্তু মাকে আমি বলতে পারি না, এ কথা মাথা নুইয়ে আসে। অরূপ কি বলবে ভেবে পাচ্ছে না, হয়তো অন্য হয়ে ছুতো খুঁজছে। ভিতরে একটা ঘর থেকে বেরিয়ে আসে ব্যাটালিয়ানরা। একজন নয়, দুইজন নয়, পুরোপুরি 9 জন। এরা অরূপের বন্ধু। ওদের মধ্যে একজন এসে মায়ের হাতে ফাঞ্জি ডাল এগিয়ে দিয়ে বলে, আপনি তো জানেন না আন্টি, আপনার ছেলের রাগ উঠলেই ও সামনের ওয়াল বা সিমেন্টের কিছু পেলেই ঘুষি মেরে রাগ ঝাড়ে। এটাও স্বভাব। মা ফাঞ্জি ডাল নিয়ে অরূপের হাতে লাগিয়ে দেয়। ওনার চোখ ছলছলে হয়ে গেছে। অরূপ ওর কথা শুনে হেসে ফেলে, বলে, আরে আজগুবি কথা বলবি না তো, এমনিই ব্যথা পেয়েছিলাম। আর একজন বলে, তুই চুপ থাক, আন্টি যখন ফোনে বলছিলেন তুই বিয়ে করেছিস, আমরা একসাথে ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এত রাগ হয়েছিল না? দীপ্তি মুখের কথা কেড়ে নিয়ে হাসতে হাসতে বলল, আপনাদের আগে বিয়ে করেছে বলেই কি এত রাগ হয়েছিল আপনার? দীপ্তির কথায় সবাই হেসে ফেলল। অরূপের খিলখিল করা এমন হাসি কখনোই দেখিনি আমি। দীপ্তির কথায় অরূপের বন্ধু লজ্জা পেল, বলল, না না, তা নয়, মানে আমাদের না জানিয়ে বিয়ে করেছিল তাই তো। ভেবেছিলাম আমাদের না জানিয়ে বিয়েটা সে কিভাবে করতে পারলো, কিন্তু যখন আন্টি বললেন ওনাকেই জানায়নি তখন বুঝেছি যে ও জানানোর পরিস্থিতিতেই ছিল না। তখন রাগ গলে জল হয়ে গিয়েছিল। অরূপ জড়িয়ে ধরল ওর বন্ধুকে। এরপর সবাই বলল, অমিত কি শুধু তোর বন্ধু, আমরা কেউ নয়? তোর জন্য যে এত কষ্ট করে ডেকোরেশন করলাম। অরূপ হেসে ফেলল, বলল, এতগুলোর সাথে একেবারে কোলাকুলি করা গেলে একবারেই করতাম হারামজাদা। আর কথা বলার আগেই এক বন্ধু আমাকে বলল, ভাবি দেখেছো তোমার বরের মুখ কি খারাপ? আমি মৃদু হাসলাম। অরূপ মাকে বলল, মা রাত 1:30 বাজে, দুপুর থেকে কিছুই খাইনি, ক্ষুধা লেগেছে, খাবার দাও। একটু থেমে বলল, রাহিরও ক্ষুধা লেগেছে। এতক্ষণ খাওয়ার কথা মনে না আসলেও এখন একটু একটু করে ক্ষুধার অস্বস্তি জানান দিচ্ছে। অরূপ একবার আমার দিকে তাকালো, তারপর যখন দেখলো সবাই তার দিকে তাকিয়ে আছে তখনও বলল, আসলে সবারই তো ক্ষুধা লেগেছে। মা, সাফিয়া আন্টি, সুপ্তি আর দীপ্তি হাসতে হাসতে ভিতরের দিকে চলে গেল। তারপর একজন বন্ধু দুষ্টু হাসি হেসে বলল, অরূপ, তোর কি শুধুই ক্ষুধা লেগেছে নাকি ঘুমও পেয়েছে? আমি মাথা নিচু করে সোফায় বসে থাকলেও বুঝতে পারলাম অরূপ ওকে ইশারায় থামিয়ে দিয়েছে, আর ওরা মিটিমিটি হাসছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। তখন 2:10 বাজে। বাড়িতে থাকলে এই সময় আমি গভীর ঘুমে থাকতাম, কিন্তু আজ ঘুম ধরছে না আমার। দীপ্তিরা চলে গেল বিদায় নিয়ে, অরূপের বন্ধুরাও চলে যাবে বলছে। মা অনেক করে বললেন ওদেরকে থাকতে, কিন্তু থাকবে না কিছুতেই। বন্ধুরা খেয়ে দিয়ে আমার থেকে বিদায় নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল।
অরূপ ড্রয়িং রুম থেকে ওর ব্যাগ নিয়ে আসলো। ব্যাগটা মায়ের হাতে দিয়ে মাকে বলল, মা, আমার ব্যাগে রাহির ওষুধগুলো আছে, ওকে ওষুধগুলো খাইয়ে দাও, আমি ওদের সাথে কথা বলে আসছি। মা ওষুধগুলো খাইয়ে দিয়ে আমাদের ঘরে দিয়ে যায়। আমি ঘুরে ঘুরে ঘরটা দেখছি, মনে হচ্ছে ঘরটা আমার কত আপন। এই ঘরটা আরও সুন্দর করে সাজানো হয়েছে, নেট আর লাইটিং ছাড়াও ব্যবহার করে হয়েছে তাজা গোলাপ ফুল। আমি বিছানায় দরজার বিপরীত দিক হয়ে বসলাম। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2:30 বাজে। নিস্তব্ধতায় ঘড়ির কাঁটার টিকটিক শব্দ খুব জোরে শোনা যাচ্ছে। আমার ভিতরে ঢিপ ঢিপ শব্দ খুব ভালো করেই শুনতে পাচ্ছি। হয়তো আরও কিছুক্ষণ অতিবাহিত হলো, তারপর শুনতে পেলাম দরজাটা ভিতর থেকে লাগানো হচ্ছে। তারপর বুঝলাম একজন আমার বিপরীত মুখ হয়ে বিছানায় বসেছে। ঘড়ির কাঁটায় অবিরাম চলছে সময়, একই সাথে বেড়ে চলেছে নিস্তব্ধতা। আমরা দুইজনেই বিছানায় বসে আছি দুমুখ হয়ে, কারো মুখে কথা নাই, কোনো সাড়া শব্দ নাই। আমার মনে হচ্ছে অরূপ কথা বলবে, হ্যাঁ এখনই বলবে, কিন্তু বলছে না। অথচ সে একইভাবে বসে আছে, নড়ছেও না, আবার ঘুমানোরও কোনো লক্ষণ নাই। এবার মনে হলো অরূপ আমার সাথে কথা বলবে না, কারণ আমি যে তার মন ভেঙে দিয়েছি। গোলাপের তীব্র সুবাস হঠাৎ আমার মন চঞ্চল করে দিল। মনে হচ্ছে ওর পায়ে পড়ে যায়, বলি মাফ করে দাও আমাকে, বলে দেই ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কিসের ভয়? কিন্তু না, এক একা জড়তা এসে ভর করলো আমায়। ভিতরটা ঢিপ ঢিপ করা বেড়ে গেছে একদম। আমি ছটপট করছি শুধু অরূপের একটুখানি কথা শোনার জন্য। ঠিক তখনই রাহি, অরূপের শীতল কণ্ঠস্বরে আমি চমকে উঠলাম। আমার মনে হলো অরূপ ঠিক আমার কানের কাছে তার ঠোঁট এনে ফিসফিস করে আমাকে ডেকেছে। আমার হৃদয়ে এক দমকা হাওয়া বয়ে গেল। আমি পিছনে তাকালাম, না, ও আমার কাছে আসেনি, ও নিজের জায়গাতেই বসে আছে। পিছন থেকে অরূপকে অনেক সুন্দর লাগছে। আমি আবার সামনের দিকে ফিরে চোখ বুজে ফেললাম পরম ক্লান্তিতে। আমি অরূপের ডাকে সাড়া দেওয়ার মতো কোনো কথাই খুঁজে পেলাম না। জি বলবো তাও বলতে পারলাম না। হয়তো ও আমার সাড়া পাওয়ার অপেক্ষা করেছিল। আমার কোনো সাড়া না পেয়ে বলল, তোমার ওভাবে কথা বলা অস্বাভাবিক কিছু ছিল না রাহি। আমি তোমাকে ঝোঁকের বশে বিয়ে করেছি। তোমার এরকম মনে করাটাও দোষের কিছুই ছিল না, কারণ তুমি তো জানতেই না আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কোনোদিন বলিনি আমার মনের কথা, তাহলে তুমি কিভাবে জানবে বা বুঝবে আমি তোমাকে ভালোবাসি, এবং এই জন্যই তোমাকে বিয়ে করেছি। আর কিভাবে জানবে আমি তোমাকে করুণা করিনি? একবারও আমি তোমার দিকটা ভাবিনি। আমি তোমার সম্পর্কে সব কিছু জানলেও তুমি সেই তুলনায় আমার সম্পর্কে কিছুই জানতে না। ভাবিনি যার সম্পর্কে তুমি বেশি কিছু জানো না তাকে বিয়ে করতে তোমার ভিতরটা কতটা শুকিয়ে গেছে, কতটা ভয় পেয়েছো তুমি, কতটা চিন্তা করেছো, ভবিষ্যৎ নিয়ে কত উদ্বিগ্ন হয়েছো। সত্যি আমার বুদ্ধি লোপ পেয়ে গেছিল রাহি। আমি বুঁদ হয়ে গেছিলাম, আমি অবুঝ হয়ে গেছিলাম। তাই হয়তো বিয়ে করার আগে তোমার মতামত নেওয়ার প্রয়োজনও মনে করিনি। আমার মনেই আসেনি তোমার ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। আমি ভুল করেছি তোমার মতামত না নিয়ে এভাবে বিয়ে করে। আমার দরকার ছিল তোমাকে বলা যে আমি তোমাকে ভালোবাসি রাহি। আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম আমি তোমাকে বিয়ে করব, চুপচাপ বিয়ে করে নেবে, কোনো ঝামেলা করবে না, একটা বাচ্চা ছেলের মতো কাজ করেছি। আমি তোমাকে কষ্ট পেতে দিতে না চেয়েও আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তার উপর আমি তোমার সামান্য কথায় কষ্ট পেয়ে বসে আছি। তুমি আমাকে ঠাস করে চড় মারতে, তাও আমার বলার কিছুই থাকতো না, কারণ দোষটা আমারই ছিল। অথচ আমি তোমার উপরে অভিমান করেছিলাম। যখন তোমাকে দীপ্তি আর সুপ্তি সাজাতে নিয়ে গেছিল তখনই আমার হুঁশ ফেরে। আমি প্রথম থেকে শেষ পর্যন্তটা পুরোটা ভেবেছি সব দোষ আমারই ছিল রাহি। তাই এখন আর তোমার উপরে কোনো অভিমান নাই আমার। আমি তোমাকে সত্যিই ভালোবাসি রাহি, খুব ভালোবাসি তোমাকে। হয়তো তুমি আমায় ভালোবাসো না, স্বামী হিসেবেও মানো না, তবুও এখন আমি তোমার স্বামী। যদি পারো মাফ করে দিও আমাকে। আমি সরি। অনবরত কথাগুলো বলে থামলো অরূপ। ও হয়তো বুঝতে পারছে না তার বিপরীত পাশে বসে আমি অনবরত কেঁদেই চলেছি। আমার মনের আকাশে যে কষ্ট নামের এক দুর্যোগের ঘনঘটা ছিল তা মিলিয়ে গেল। মাপ তো আমার চাওয়ার কথা ছিল ওর কাছে, ওর পায়ে ধরে, কারণ আমি ওকে না বুঝে উল্টো পাল্টা কথা বলে ফেলেছিলাম। অথচ ওই আমার কাছে মাপ চাইছে, বলছে ও ভুল করে ফেলেছে। কি অদ্ভুত তুমি! আমার কাছে তোমার কোনো ভুল নাই, আমার চোখে তুমি দোষী না। আরও কিছুক্ষণ এভাবেই কাটলো। অরূপ হয়তো উঠে দাঁড়িয়েছে, বলল, রাত তো অনেক হলো, সারাদিন তোমার উপরে অনেক ধকল গেছে,
অনেক ভয়ে, চিন্তায় আর পায়ের ব্যথায় কাটিয়েছো। তুমি ঘুমিয়ে পড়ো আর জেগে থেকো না। আমি খাটে নয় সোফাতে ঘুমোচ্ছি। এরপর আর কিছু সহ্য করতে পারলাম না আমি। শুধু গড়গড় করে নিজের কথাগুলোই বলে যাবে, আমার কথাগুলো শুনবে না। আবার নীরবতা। তবে আমি বুঝতে পারছি ওই পাশে অরূপ দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। আমার কান্না মাখানো কণ্ঠ শুনে, সেই সাথে আমার তুমি ডাক শুনে ও অবাক হয়ে গেছে। খুঁজছে আমার কান্নার কারণ, ভাবছে আমি কি বলতে চাই। এবার অরূপ অধীর হয়ে শুনতে চাচ্ছে আমার কথাগুলো। আমি উঠে দাঁড়ালাম, তারপর আস্তে আস্তে এগোলাম অরূপের দিকে। ও ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে, ওর চোখ আমার দিকে স্থির। আমি দাঁড়ালাম অরূপের ঠিক সামনে। আমার চোখ দিয়ে পানি ঝরছে, অথচ শক্ত কণ্ঠে বললাম, আমি হাবা না, বুঝেছো? হাবা হলে তুমি কিচ্ছু বোঝো না। আজ সকালে যখন তুমি আমাকে হাত ধরে টেনে উঠালে, কি ভেবেছো তোমার জায়গায় অন্য কেউ হলে আমার হাত ধরতে দিতাম? অন্য কেউ যদি বলতো চলো হসপিটালে, আমি তার সাথে নাচতে নাচতে চলে যেতাম হসপিটালে? অন্য কেউ গাড়ির সামনের সিটে বসালে বসে যেতাম? না অন্য কাউকে আমার হাত ধরতে দিতাম, না অন্য কারোর সাথে হসপিটালে যেতাম, না আর না কারো গাড়ির সামনের সিটে বসতাম। কারণ অন্য কারোর সাথে তোমার অনেক ফারাক। কারণ আমি তোমাকে ভালোবাসতাম, বুঝিনি তখন। তুমি যখন আমাকে কাজী অফিসে নিয়ে গেলে বিয়ে করতে, কি ভেবেছো তোমার জায়গায় অন্য কেউ হলে আমি চুপচাপ বিয়ে করে নিতাম? যদি তোমার জায়গায় আকাশ ভাইয়া বা অর্ক ভাইয়া থাকতো, তাও বিয়ে করতাম না। আমি মানছি তখন আমি শক্তিহারা ছিলাম, জ্ঞান শূন্য ছিলাম। তবুও তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমাকে যদি মেরেও ফেলতো, তবুও আমি বিয়ে করতাম না। কারণ আমি তোমাকে ভালোবাসতাম। আমি এখন বুঝতে পারছি কেন আমি বাধা দিতে পারিনি, কেন বাধা দেওয়ার চেষ্টাও করিনি। আমি একটু থামলাম, তারপর চোখ বন্ধ করে একটু শ্বাস নিলাম। আবার অরূপের চোখের দিকে তাকালাম। দেখি ও বিস্ময় ভরা চোখে তাকিয়ে আমার কথাগুলো শুনছে। আমি এবার কণ্ঠকে নরম করে ফেললাম, বললাম, আমি তোমাকে ভালোবাসি অরূপ। মাপ তুমি কেন চাচ্ছ? দোষ তো আমার, মাপ তো আমি চাইবো তোমার থেকে। না আমি নিজের মনকে বুঝতে পেরেছিলাম, আর না তোমাকে বুঝতে পেরেছিলাম। তাই আমার মনে হয়েছিল তুমি আমাকে বিয়ে করছো শুধুমাত্র ঝোঁকের বশে, ভালোবেসে নয়। তাই আমি তোমাকে কষ্ট দিয়ে কথা বলেছিলাম। তুমি আমার মত না নিয়ে বিয়ে করে কোনো ভুল করনি। তুমি ঠিক ছিলে, কারণ তুমি তাকেই বিয়ে করেছো যাকে তুমি ভালোবাসতে, এবং যার কোনোরূপ কষ্ট তুমি সহ্য করতে পারতে না। অধিকার ছিল তোমার। আমি সত্যিই তোমাকে ভালোবাসি অরূপ, বিশ্বাস করো। অরূপ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। তারপর আস্তে আস্তে তার পুরো চোখ মুখে হাসি খেলে গেল। মনে হলো পৃথিবীর সমস্ত শান্তি ও আজ পেয়ে গেছে। তারপরও পরম আদরে আমার হাত দুটো ওর হাতে নিয়ে নরম সুরে বলল, আমাদের শুরুটাই তো আলোময় রাহি। তুমি দেখো আমাদের বাকি জীবনটাও এরকম আলোময়ই থাকবে। সকালবেলা গুটি গুটি পায়ে কিচেনের দিকে এগোলাম। মা এক মনে তখন রান্না করছিলেন। আমি যেতেই হাসি মুখে বললেন, রান্নাঘরে কেন তুই? অরূপ কোথায়? আমি বললাম, ও বাইরে গেছে। মা মাংসের তরকারিটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলেন। তারপর আমার দিকে হয়ে হাতটা ধরলেন, বললেন, তোর সাথে তো কালকে ভালো মতো কথাই বলতে পারলাম না, এসব ঝামেলার মধ্যে সময়ই করতে পারলাম না। তো এখানে তোর ভালো লাগছে তো? আমি হেসে বললাম, অনেক ভালো লাগছে মা। মা একটু ভেবে বললেন, কালকের এই সমস্ত উটকো আয়োজন করেছিলাম, তোর বিরক্ত লাগেনি তো? আমি অবাক হয়ে গেলাম প্রথমে, এসব কেমন প্রশ্ন করেছে মা। একটু পরে হেসে বললাম, না মা, কি বলছেন, বিরক্ত লাগবে কেন? আমার অনেক ভালো লেগেছে। এরপর মা অধীর হয়ে বললেন, আমার ছেলেকে তোর ভালো লেগেছে? মায়ের এ প্রশ্নের উত্তরে কি বলবো বুঝেই উঠতে পারছিলাম না। এবার মা বললেন, আসলে ছেলেটা তোকে যেভাবে বিয়ে করলো, আমি জানি সে তোর মতামত নেয়নি, মতামত নেওয়ার প্রয়োজনও মনে করেনি, কারণ ও জানতো ও তোকে মন থেকে পছন্দ করে আর তোকে ভালো রাখতে পারবে। আমি মা, আমি বুঝি সব কিছু। ওর ভুল হয়েছে, আগে থেকেই তোকে সব বলা উচিত ছিল। এমনও না যে তোদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। আমি চুপ থাকলাম কিছুক্ষণ, তারপর মাথা নিচু করে বললাম, না মা, ওর কোনো ভুল ছিল না। আমাকে আর কিছুই বলতে হলো না। মা উচ্ছ্বাসের সঙ্গে আমাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, বুঝে গেছি আমি, আর কিচ্ছু বলতে হবে না তোর। আমার ছেলেটার হাতে সেই আঘাতের চিহ্ন দেখে বুঝেছিলাম কিছুটা গরমিল হয়েছে তোদের মধ্যে। এখন বুঝতে পেরেছি সবটা ঠিক হয়ে গেছে। আবার আমার ছেলেটা না অনেক ভালো। আমি মনে মনে বললাম, জি মা, ও
অনেক ভালো আপনার ছেলে। মা আমাকে নিজের বাহুডোর থেকে ছেড়ে দিলেন। হঠাৎ মুখের এমন ভাব যেন তার কিছু মনে পড়েছে। বললেন, আমার 2 ননদ আসছে, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে, আবার ঘন্টা দেড়েক পর চলেও যাবে। কালকেই আসতো। আমি বলেছিলাম তোদের আস্তে আস্তে রাত 2টা বাজবে। ওদের আবার নিজের বাসা ছাড়া কোথাও ঘুম আসে না, তাই রাতে এখানে থাকতে হবে বলে আসেনি। আমি ওদের মিথ্যা বলেছিলাম যাতে না আসে, কারণ ওরা তোকে যদি উল্টো পাল্টা কিছু বলতো তাহলে তুই কয়েকদিন ঘুমাতে পারতি না কথার জ্বালায়। এরা 2টা পুরো বাঘিনী বলা যেতে পারে। ওদের স্বামীরা পর্যন্ত ভিজা বেড়াল ওদের কাছে। ওরা শুধু মান্য করতো তোর শ্বশুরকে, সেই সাথে আমাকে। তোর শ্বশুর মারা যাওয়ার পর আমাকেই মান্য করে। ওরা অরূপকে খুব ভালোবাসে। এখন দেখা যাক তোকে পছন্দ করে কি না। যদি একবার করে তো মাথায় তুলে রাখবে। ফুপিরা আসবে শুনে প্যালপিটেশন উঠে গেল আমার। আমি তো স্মার্ট না, আবার শিক্ষিতও না। আমাকে মাথায় তুলে রাখা দূরের কথা, আমাকে তো ধুয়ে দিবেন ওনারা। এই সময় আমার অরূপকে দরকার। কোথায় অরূপ? আমার তো ফোনও নাই যে কল করব। মাকে সেই কথা বলতেও কেমন কেমন করছে। কি করব এখন? আমার এই অবস্থা দেখে মা বললেন, ভয় পাচ্ছিস তুই? পাগলি মেয়ে। আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম, পারলাম বলে মনে হয় না। বারবার অন্যমনস্ক হয়েই যাচ্ছি। শোন, ভয় পাওয়ার কিছুই নাই। আমার বিশ্বাস তোকে কিছু বলতেই পারবে না ওরা। দেখিস ওরা তোকে ঠিকই পছন্দ করবে। তোর মায়াবী মুখ দেখে এমনিই মায়া চলে আসবে ওদের। তুই মিলিয়ে নিস আমার কথা। এখন তুই যা, এই শাড়িটা পাল্টে নতুন আরেকটা শাড়ি পরে নে। আমি আচ্ছা বলে চলে আসছিলাম। মা পিছন থেকে ডেকে বললেন, শোন, তুই শুধু আমার ছেলের বউই না, তুই আমার মেয়ে আর আমি তোর মা। আমি আমার মেয়েকে অন্য কারো থেকে কড়া কথা শুনতে দিব না। আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারবো, বুঝলি? আমি ভাষা খুঁজে পেলাম না কিছু বলার। তারপর যখন বুঝতে পারলাম চোখ ভিজে যাচ্ছে, আমি যতটা সম্ভব দ্রুত পায়ে ঘরে চলে গেলাম। নিজের ঘর থেকে কলিং বেলের আওয়াজ শুনেই আমি চমকে উঠলাম। তাহলে এসে গেছে অরূপের ফুপিরা। আমার প্যালপিটেশন বাড়ছে তো বাড়ছেই। অরূপ তো আসেইনি এখনও। আমাকে রেখে কই গেল এই ছেলে? না জানি ওনারা আমাকে দেখে কি বলেন, কি জানি জিজ্ঞেস করেন আমাকে। যদি আমাকে দেখে না পছন্দ করেন বা আমি যদি ঠিকঠাক উত্তর দিতে না পারি তো সর্বনাশ হয়ে যাবে। মা যেভাবে বললেন ওনাদের কথাবার্তা অসম্ভব রকমের কড়া, এতেই তো ভয়। কিছুক্ষণ পরেই আমার মনে পড়লো, আমার তো এরকম কড়া কথা শুনে অভ্যাস আছে। চাচি তো কত কথা শুনিয়েছেন। আমি এত তাড়াতাড়ি সব ভুলে গেলাম? এত তাড়াতাড়ি আমার সব কষ্ট মুছে গেল? হ্যাঁ, অরূপ সব ভুলিয়ে দিয়েছে, সব কষ্ট ভুলিয়ে দিয়েছে আমার। তুমি এসেছো আমার জীবনে আলো হয়ে। আল্লাহ আমার আলো নিভিয়ে দিও না কখনো। তোমার দরবারে আমার এই মিনতি। এসব ভাবতেই মা আসলেন আমার ঘরে। হেসে বললেন, চল তোকে দেখবে। আর ভয় পাস না বোকা মেয়ে। বলিনি আমি আছি? ড্রয়িং রুমে গিয়ে দেখি ওনারা বসে আছেন। শুধু ফুপিরাই এসেছেন, সাথে কেউ আসেনি। ওনাদের গুরু গম্ভীর চেহারা দেখে মনে হচ্ছে বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছেন। এক নজরে আমার পা থেকে মাথা অবধি দেখে নিলেন। তারপর আমার মুখমণ্ডল খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলেন। আমার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে ইতিমধ্যেই। আমি সালাম দিলাম ওনাদের। মা ওনাদের দেখিয়ে দিয়ে বললেন, ও হচ্ছে চম্পা আর ও হচ্ছে শম্পা, আমার 2 ননদ, তোর শ্বশুরের ছোট বোনেরা। ওরা 1 ভাই 2 বোন ছিল। শম্পা ফুপি বললেন, বসো। নাম কি তোমার? আমি আমার কণ্ঠস্বর যতটা সম্ভব নরম রাখার চেষ্টা করলাম, কিন্তু কণ্ঠ কেঁপেই উঠল। আমার নাম রাহি। ওনারা চুপ হয়ে গেলেন। ভিতরটা কাঁপছে রীতিমতো। তাহলে কি আমাকে পছন্দ হয়নি ওনাদের? এখন কি ওনারা উল্টো পাল্টা কথা বলা শুরু করবেন? আচ্ছা, মাকে যদি ওনারা বলেন, আমাকে কেন মেনে নিলেন? কেন এত বড় ভুল করলেন? মা তো অনেক কষ্ট পাবেন। আমি ফ্যাকাশে মুখে দরজার দিকে তাকাতেই দেখি অরূপ ঢুকছে। স্বস্তি পেলাম যেন। আমার ফ্যাকাশে হওয়া মুখের দিকে তাকিয়ে তারপরও ভিতরে এসে সরাসরি তাকালো 2 ফুপির দিকে। সাথে সাথে ওর চেহারা শক্ত হয়ে গেল। ওর কান লাল হয়ে গেছে। হয়তো মনে করেছে ওনারা আমাকে কিছু বলেছেন, এজন্য রাগ করেছে। ও আমার পাশে এসে দাঁড়ালো। শম্পা ফুপি একটু হাসলেন অরূপকে দেখে। তারপর চম্পা ফুপির দিকে তাকিয়ে বললেন, দেখেছিস অরূপ কত বড় হয়ে গেছে?
অরূপ মনে করেছে ওর বউকে আমরা কিছু বলেছি, এই জন্য দেখ ও গম্ভীর হয়ে গেছে। মা একটু হাসার চেষ্টা করে বললেন, না না শম্পা, এই জন্য না, অরূপ কালকের থেকেই এরকম গম্ভীর হয়ে আছে। শম্পা ফুপি একটু হাসলেন। আমি লজ্জা পেলাম। অরূপের এরকম করা মোটেও ঠিক হচ্ছে না। উনি তো আমাদের গুরুজন, তাছাড়া ওনারা আমাকে সেরকম কিছুই বলেননি। ওর উচিত ওনাদের সাথে ফ্রি হয়ে কথা বলা। আমি তো ওকে কিছু বলতেও পারছি না। শম্পা ফুপি অরূপের দিকে তাকিয়ে বলল, দেখ অরূপ, আমরা মানুষ চিনি, কখনো দেখেছিস ভালো মানুষদের সাথে আমাদের লাগতে? উদাহরণ তোর মা, কখনো দেখেছিস ভাবির সাথে লাগতে? আমরা ওনাকে সম্মান করি কারণ ভাবি অনেক ভালো একজন মানুষ। অরূপ এবার একটু স্বাভাবিক হয়েছে বলে মনে হলো। শম্পা ফুপি অরূপকে বললেন, তোর বউকে আমাদের খুব পছন্দ হয়েছে অরূপ। আমরা মেয়ে চিনি, মেয়েদের মুখ দেখেই বলে দিতে পারি কে ভালো আর কে খারাপ। তোর বউকে দেখেই বুঝে গেছি ও একজন ভালো মেয়ে, ওর মন অনেক ভালো। এরকম একটা মেয়েকে বিয়ে করে তুই আবার প্রমাণ করে দিলি তুই আমাদেরই ছেলে। অরূপ মাথা নিচু করে ফেলেছে এবার। হয়তো ওর ভুল ধারণা ভেঙে গেছে। আমার ভিতরে যে কী আনন্দ হচ্ছে বোঝাতে পারবো না। শম্পা ফুপি মায়ের দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন, ভাবি আসলেই তুমি গ্রেট। তুমি শুধু ভালোবাসা আর আদর দিয়েও ছেলে মানুষ করে ফেললে, আর আমরা শুধু শাসন করে ছেলে অমানুষ করে ফেললাম। আমরা তো মনে করতাম শুধু শাসন করলেই ছেলে মানুষ হবে। ইস, আমরা যদি আদর করতাম, ভালো মতো বুঝতাম, ওরা এভাবে বকে যেত না। অরূপকে দেখি ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। হয়তো ভাবেনি ফুপিরা আবেগতাড়িত হয়ে এমন কিছু বলবে। এবার সে সত্যিই লজ্জা পেল। মাও ওনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। চম্পা ফুপি বললেন, তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তো দেখি। আমরা পাশাপাশি দাঁড়ালাম। ওনারা দেখতে থাকলেন আমাদের। এখন বিকাল, ফুপিরা কিছুক্ষণ আগেই বেরিয়েছেন। ওনারা একটু অন্যরকম হলেও ওনারা খুব ভালো মনের মানুষ। যতক্ষণ ছিলেন আমায় মাথায় তুলে রেখেছেন একেবারে। একটা সময়ের জন্যও আমাকে ছাড়েননি। একের পর এক গল্প বলেই গেছেন। সবার গল্প অরূপের ছোটোবেলার গল্প। ওদিকে বেচারা অরূপ ছটপট করেই গেছে আমার সাথে কথা বলার জন্য। একবার ইশারায় ডেকেও ধরা খেয়ে গেছিল ফুপির চোখে। বাকিটা ইতিহাস হয়ে গেছে। আপন মনে হাসলাম আমি। মা আসলেন আমার ঘরে। হেসে হেসে বললেন, তোকে বলেছিলাম না আমি, ওরা তোর মায়ায় পড়ে যাবে। দেখেছিস, আমার কথাই সত্যি হলো। মা, আপনি কিভাবে বুঝেছিলেন আমি যে তোর মা? আমিও যে তোর মায়ায় পড়ে গেছি। মা একটু থেমে কি যেন ভাবলেন, তারপর বললেন, আমি তো তোকে মেয়ে ধরেই নিয়েছি। আচ্ছা, আমি কি তোর মা হতে পেরেছি? আমাকে কি তোর পছন্দ হয়েছে? আমি জড়িয়ে ধরলাম মাকে। আমাকে মুখে আর কিছুই বলতে হলো না। ঠিক তখনই ঘরে আসলো অরূপ। অরূপ বলল, শাশুড়ি বউ তো ভালোই মিলে গেছো। মা আমাকে বাহুডোর থেকে ছেড়ে দিলেন। বললেন, কেন, তোর কি হিংসা হচ্ছে নাকি? অরূপ হেসে মায়ের কাছে এসে মাকে ধরে বিছানায় বসালো। তারপর বলল, হিংসা তো হচ্ছে, আমার মাকে ও দখল করে নিচ্ছে। তারপর ও মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মা অরূপের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। আমার খুব ভালো লাগছে দেখতে। মুগ্ধ হয়ে দেখছি অরূপের বাচ্চামি। শেষ বিকেল, আমি চুল ঠিক করছি ড্রেসিং টেবিলের সামনে বসে। অরূপ বিছানায় আধো শোয়া। হঠাৎ করে বলল, আচ্ছা, তোমার কাছে জাদু আছে নাকি? সবাইকে এত তাড়াতাড়ি মায়ে জড়িয়ে নাও কিভাবে? অরূপের কথায় লজ্জা পেলাম কিছুটা। কাকে জড়িয়ে নিলাম? আমাকে তো অনেক আগেই নিয়েছো। ফুপিদের আজকে যেভাবে জড়িয়ে নিলে আমি তো অবাক। একেবারে ভক্ত হয়ে গেছে তোমার। আমি একটু মুখ কালো করে বললাম, সেটা তো বুঝেছি, ওনাদেরকে আমার খুব ভালো লেগেছে। ওনারা না বললে তো জানতামই না সেতুর কথা। অরূপ এক ঝটকায় উঠে বসল। ওর চোখে মুখে ভয়ের ছাপ। ঢোক গিলে বলল, সেতুর কথা কি বলেছে? আমি মনে মনে হাসছি অরূপের অবস্থা দেখে, অথচ আগের মতোই মুখ কালো করে বললাম, বলেছে তোমাদের চিঠি দেওয়া নেওয়া ভালোই চলতো, তুমি ওর চিঠিগুলো নাকি লুকিয়ে লুকিয়ে পড়তে। আরও অনেক কিছুই বললেন। এই বলে রাগ করার ভান করে ঘর ছেড়ে যাওয়ার জন্য পা বাড়ালাম। পায়ের জন্য ঠিকমতো হাঁটতেও পারলাম না। বিছানা থেকে উঠে এসে পিছন থেকে অরূপ হাত টেনে ধরে বলল,
আরে দাঁড়াও, আমার কথা তো শোনো। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, বলো শুনি। আসলে আমরা তখন ক্লাস 9-এ পড়তাম। ওই আমার পিছু পিছু ঘুরতো, আমাকে চিঠি দিত। বিশ্বাস করো, আমি ওকে চিঠিও দেইনি, ভালোবাসিনি। ফুপি একটু বাড়িয়ে বলেছে। আমার খুব হাসি পাচ্ছে, কিন্তু অরূপের জন্য হাসতেও পারছি না। আসলে ফুপি বাড়িয়ে বলেনি, আমি অরূপকে বাড়িয়ে বাড়িয়ে শোনাচ্ছি। ফুপির মুখে ঘটনাগুলো শুনে আমার খুব মজা লেগেছে। আমি রাগের সুরে অরূপকে বললাম, তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে ওর চিঠি পড়তে কেন? আরে বাবা, তাহলে কি আমি সবাইকে দেখিয়ে চিঠি পড়ব নাকি? বিশ্বাস করো রাহি, সেরকম কিচ্ছু না। তুমি আমার প্রথম এবং তুমি আমার শেষ। সে তোর বিয়ে হয়েছে 4 বছর, একটা বাচ্চাও আছে এবং ও সুখে আছে। আমি উত্তেজিত কণ্ঠে বললাম, কি? তার মানে এখনও তোমাদের যোগাযোগ আছে? আমি রাগ দেখিয়ে চলে যেতে নিলাম। এবার অরূপ আমাকে টেনে শক্ত করে ধরল, শক্ত কণ্ঠে বলল, আমার সাথে সেতুর না কোনো সম্পর্ক ছিল আর না আছে। আমি হেসে ফেললাম এবার। অরূপের অবস্থা দেখে আটকাতে পারছিলাম না। অরূপের কুঁচকানো ভ্রু ঠিক হলো এবং মুখের মেঘ আস্তে আস্তে কেটে গেল। তুমি আমার সাথে মজা করছিলে এতক্ষণ? এরকম মজা আর কখনো করবে না, ঠিক আছে? ভেবে দেখব। অরূপ নিজেকে ঠান্ডা করলো কিছুক্ষণ ধরে, তারপর বলল, দেখো রাহি, তোমাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু সব ছিল আড়ালে আবডালে। আমার অনেক কষ্ট হতো তোমার জন্য। প্লিজ আমাকে আর কষ্ট দিও না। আমি তাকিয়ে থাকলাম অরূপের চোখে, বড্ড মায়া আছে যে সেখানে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।